অবশেষে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম প্রকাশিত হয়ে গেছে। এবারে নতুন ফর্ম নতুনভাবে ফিল আপ করতে হবে। আগের মতো পদ্ধতিতে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা কিন্তু নাও পেতে পারেন। হ্যাঁ, বর্তমানে যে ফর্মটা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম অন্নপূর্ণা যোজনায়, এই পুরো ফর্মটা ফিল আপ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। যদি সামান্যতম ভুল আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে না। তো বর্তমানে কিভাবে সঠিক পদ্ধতিতে এই এত বড় ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদেরকে এক এক করে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরোটা টেনে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবারে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করে দেখাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আগেই ঘোষণা করেছিলেন এই যে পারিবারিক সংগ্রহ তথ্য, এই ফর্মের মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেই ফর্মটিকে ফিল আপ করে জমা করতে হবে। তো সেটাই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। এক এক করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফর্মটা ফিল আপ করে দেখাবো। কোথায় কি লিখবেন, কি কি তথ্য জমা দিতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে দেখাবো, তাই অবশ্যই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এই ফর্মে মোট 12টা পেজ রয়েছে। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ফর্মটা ফিল আপ করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো সবার প্রথমেই দেখুন পারিবারিক পরিচয়, বিকল্প ইনপুট, কিছু নির্দেশনা দিতেও হতে পারে আবার নাও দিতে হতে পারে। তো দেখুন সবার প্রথমে এখানে কি লেখা আছে, পরিবারের প্রধান, প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, তার পুরো নামটা দেবেন আধার কার্ডের নাম অনুযায়ী। আধার কার্ডে যে নামটা লেখা আছে সেটাই দেবেন। তারপরে তার জন্ম তারিখ, ওই আধার কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ দেবেন। সেই ক্ষেত্রে একটা কথা বলি, আপনার ফ্যামিলিতে আপনি ধরুন গার্জেন কিংবা আপনার শ্বশুর, তার স্বামী, অন্নপূর্ণা যোজনার জন্য যে মহিলা ফর্ম ফিল আপ করছেন তার শ্বশুর মশাই হতে পারে, তার শাশুড়ি হতে পারে, তার স্বামী হতে পারে, কিংবা যদি পরিবারের কেউ না থাকে তিনি নিজেই, তাহলে তার নামটা আপনি দিতে পারেন। তো এখানে নাম দিলেন, তারপরে ডেট অফ বার্থটা এখানে লিখে দিলেন পাশে। তারপরে পরিবারের প্রধান লিঙ্গ, মানে রাইট সাইন দেবেন, পুরুষ বা মহিলা বা অন্যান্য যেটাই হবে তার বাঁ দিকে রাইট সাইন দেবেন। তারপরে পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির যে আধার কার্ড, সেটা আপনাদেরকে আগেই আমি ক্লিয়ার করেছি, হতে পারে আপনার হাজবেন্ড কিংবা আপনার শ্বশুর শাশুড়ির যে ফ্যামিলির হেড, তার এখানে আধার কার্ডের যে নম্বরটা সেটা সুন্দর করে এখানে লিখবেন। ওকে, এখানে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, একটু ধৈর্য সহকারে ফর্মটিকে ফিল আপ করবেন। তারপরে এখানে যদি আপনার পরিবারে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে তাহলে সেই আইডি নাম্বারটা দেবেন, আর যদি না থাকে তাহলে ক্রস। পরিবারের সদস্য সংখ্যা কয়টি, শুধু সংখ্যাটা লিখবেন, মোট সংখ্যা কয়টি। ওকে, তারপরে যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটা আপনারা লিখে দেবেন। সুন্দর করে ঠিকানাটা লিখবেন, ভিলেজ যদি আপনি ভিলেজে থাকেন, যদি টাউনে থাকেন টাউনে, সুন্দর করে এখানে ঠিকানাটা লিখে দেবেন। আচ্ছা, তারপরে একটু নিচের দিকে দেখুন ফোন নাম্বার। তো অবশ্যই এখানে বৈধ ফোন নাম্বার হতে হবে। এখানে দেখুন পাশে লিখেই দিয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল, মানে আপনার যিনি পরিবারের প্রধান তারই এতক্ষণ ধরে তো আপনি পুরো পরিচয় দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে পরিবারের যিনি প্রধান তার ওই যে আধার নম্বরের সাথে যোগাযোগ থাকা যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বার অ্যাভেলেবেল থাকতে হবে, বুঝতেই পারলেন। আচ্ছা, তারপরে নিচের দিকে দেখুন, তারপরে দেখুন একটু নিচের দিকে এখানে লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের। তো এই জায়গাটাই হচ্ছে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছেন তার পরিচয় চেয়েছে, তার নাম, তার জন্ম তারিখ সমস্ত কিছু চেয়েছে। দেখুন পাশে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অবশ্যই এখানে হ্যাঁ দেবেন। আপনি যেহেতু আবেদন করছেন, তো সেই ক্ষেত্রে আপনি যিনি আবেদন করছেন তার নামটা দিতে হবে। পরিবারের প্রধানের নাম এতক্ষণ ধরে দিলেন। এবারে সদস্য, যতজন মহিলা একটা পরিবারে ধরুন 2-3জন মহিলা যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চাইছেন সেই সমস্ত মহিলার ফর্ম আপনি একসাথেও ফিল আপ করতে পারেন, আবার আলাদা আলাদা করেও ফিল আপ করতে পারেন। যদি একসঙ্গে থেকে থাকেন একসঙ্গে করতে পারেন, না হলে আলাদা করেও করতে পারেন। তো একটা ফ্যামিলিতে হয়তো 2জন মহিলা আছে, সেই ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ করলেও চলবে। তো তারপরে দেখুন পরিবারের প্রধান যিনি আছেন তার তো পরিচয় দেওয়া হয়ে গেছে। এবারে যে পরিবারের মহিলা রয়েছেন অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে তার নাম এখানে দিতে হবে। সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ,
অবশ্যই মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, তার স্বামী হলে স্বামী, তার যদি শ্বশুর মশাই হয় শ্বশুর মশাই, শাশুড়ি হলে শাশুড়ি, আর যদি তিনি নিজেই হন তাহলে নিজেই। তারপরে তার আধার নম্বর দিতে হবে। আচ্ছা, এটা একজনের। তারপরে যদি আরো ফ্যামিলিতে বললাম, যদি আপনার মহিলা আরো থাকে একটা ফ্যামিলিতে, তারও একসঙ্গে ফিল আপ করতে পারেন। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। ওকে, যদি আরো ফ্যামিলিতে মহিলা থাকে ওই সেম প্রসেসে সেম ভাবেই তারও এরকম ভাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তার আধার নম্বর, তার ফ্যামিলির সঙ্গে যে গার্জেন আছে তার সম্পর্ক, সমস্ত কিছু একইভাবেই লিখে দিতে হবে। ওকে, তো এখানে আরেকটা কথা বলি, যদি দুইয়ের বেশি অধিক মহিলা যদি থেকে থাকে, ধরুন 3টে 4টে মহিলা রয়েছে একটা পরিবারে, তো সেই ক্ষেত্রে একসাথে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। তো এরকম কিন্তু দেখুন এখানে করা রয়েছে ফর্মে, ঠিক আছে, 5টা পর্যন্ত মহিলার একসাথে ফর্ম ফিল আপ হবে। তো তারপরে দেখুন এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। ওকে, পরিবারের প্রধান যিনি রয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোড দিতে হবে। তারপরে আপনার পরিবারের যতজন মেম্বার আছে, প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যতজন সদস্য রয়েছে, সবারই ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোড দিতে হবে। সেখানে আপনার যদি সদস্যের সংখ্যা 4জন 5জন পর্যন্ত আপনাকে দিতে হবে। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু ভুলভ্রান্তি যেমন না হয়, সুন্দর করে ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোডটা পর্যন্ত এখানে লিখতে হবে। আচ্ছা, এবার দেখুন এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর। তো এখানে এপিক নম্বরটা দিয়ে দেবেন, তারপরে বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বর দিবেন। এই সমস্ত কিছু আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। তো সদস্য 1-এ যেটা, সেটা হচ্ছে যিনি এখানে আবেদন করছেন অন্নপূর্ণা যোজনার জন্য, তার এখানে এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বরটা প্রথমেই দিয়ে দিতে হবে। তারপরে বাকি যে সমস্ত ফ্যামিলির মেম্বার রয়েছে তাদেরও দিয়ে দিতে হবে। তো আপনার ফ্যামিলিতে যতজন প্রাপ্তবয়স্ক আছে সবারই কিন্তু দিতে হবে। তারপরে আছে দেখুন বিভাগ 12-তে অসংরক্ষিত, ইউআর বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর, তারপরে তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য যে অগ্রসর বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠী, ধরুন এসসি এসটি বা ওবিসি, পিভিটিজি, এই সমস্ত কিছু হলে এর একটা কপি আপনাদেরকে দিতে হবে। তো আপনি যেটা সেটাই এখানে রাইট সাইন দেবেন। তার সঙ্গে দেখুন এখানে সাইডে লেখা আছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শংসাপত্র, লেয়ার শংসাপত্র ইত্যাদি। তো এই সমস্ত কিছু যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তো সেটার আপনার প্রমাণ সহ একটা জমা দিতে হবে শংসাপত্র। তারপরে দেখুন এখানে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। তো আপনি কোন রেশন কার্ড এখন ব্যবহার করছেন, দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। ওকে, আর নিচে দেখুন 2 নম্বরে কি লেখা আছে, যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন। যদি আপনার হ্যাঁ হয় তাহলে কোন রেশন কার্ড আপনার কাছে আছে, ডিজিটাল রেশন কার্ড, এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1 কিংবা আরকেএসওয়াই 2 ভর্তুকিহীন কোনটা আছে সেটাই, যেটা আছে সেটাতে আপনি রাইট সাইন টাচ করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে দেখুন পরিবারটি রেশন কার্ড থেকে মাসিক রেশন তুলছেন কি না, আপনি কি রেশন তুলছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় না। ওকে, তারপরে দেখুন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সম্পদ। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই ফর্মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। প্রথমেই দেখুন কি বলা হয়েছে, যদি সঠিক হয় তাহলে টিক মার্ক দেবেন। তো দেখুন বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় না। ওকে, তারপরে পারিবারিক জমির মালিকানা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় না। যদি না হয় কিছুই করার দরকার নেই, যদি হ্যাঁ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন কপি, মিউটেশন কপি এবং হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি। তো আপনাকে অবশ্যই এখানে একটা জেরক্স কপি আপনাকে জমা করতে হচ্ছে। তারপরে দেখুন 3 নম্বরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে শতক, কত শতক জমি আছে, তো সেটা এখানে লিখতে বলেছে। যদি থেকে থাকে তাহলে এই সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, এগুলো দিতে হবে, মানে এর জেরক্স জমা দিতে হবে। তারপরে 4 নম্বরে দেখুন যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যদি না হয় না, আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে, আর এর সঙ্গে কি গাড়ি আছে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি মডেল নাম্বার হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বার কি আছে সেটাও এখানে লিখতে হবে। তারপরে 5 নম্বরে দেখুন পারিবারিক ভিত্তির সদস্যের স্বাস্থ্য বীমা, যদি না হয় না, আর যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি বীমা অঙ্ক এবং প্রিমিয়াম বিবরণ সহ উল্লেখ করতে বলেছে।
ওকে, যদি সেটা সবারই থাকে, মানে সদস্য নাম্বার 1 পরিবারের কতজনের আছে, সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, সরকারি না বেসরকারি, তার বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সমস্ত কিছু এখানে কিন্তু দিতে হবে। যতজন পরিবারের সদস্য আছে, যাদের যাদের বীমা আছে, তো সেই ক্ষেত্রে সমস্ত বিবরণ কিন্তু এখানে দিতে হবে। আর সেটা সরকারি না বেসরকারি তার সাইডে টিক মার্ক দিতে হবে। তো এগুলো করতে হবে। তারপরে দেখুন একটু নিচের দিকে, আয় ও পেশা, কোনো সদস্যের কি আয় বা পেশাগত, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কোনো সদস্যে কি আয় বা পেশাগত কর প্রদান করে, মানে ইনকাম ট্যাক্স কি দেয়, তো সেই ক্ষেত্রে হ্যাঁ বা না। আপনার যদি হ্যাঁ হয় তাহলে প্যান কার্ড যদি থেকে থাকে কোনো সদস্যের, যদি হ্যাঁ হয় তাহলে তার নাম এবং প্যান কার্ড নম্বর এখানে উল্লেখ করতে বলেছে। আর যদি না হয় নাতে আপনি টিক করলেন, আর যদি হ্যাঁ হয় তাহলে তার নাম, প্যান কার্ড, সদস্যের নাম, প্যান কার্ড নম্বর। ওকে, এরকম ভাবে পরিবারে যতজন সদস্য আছে তার নাম এবং প্যান কার্ড দিতে বলেছে। একটা পরিবারে যতজন সদস্য আছে সবারই কিন্তু নাম আর প্যান কার্ড এগুলো এখানে দিতে হবে। তারপরে দেখুন একদম 3 নম্বরে, কর্মসংস্থানের ধরন, পরিবারের যিনি প্রধান তিনি কি কাজ করেন, সরকারি ক্ষেত্রে কাজ করেন না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, বা সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত উদ্যোগ বা ব্যবসায়ী মালিক ইত্যাদি, মানে তিনি কি করেন, যিনি আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, হেড অফ দ্য ফ্যামিলি আছে, তিনি কি কাজ করেন, বা আংশিক সময়ে কর্মরত নাকি অসংগঠিত ক্ষেত্রে সংযুক্ত কারিগর, শিল্প, কৃষক ইত্যাদি, কি করেন উনি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, সেটা এখানে টিক মার্ক দিতে হবে আপনার যিনি পরিবারের প্রধান আছে যে কাজ করে। আশা করছি বুঝতে পেরেছেন। একটা পরিবারে শুধুমাত্র একজন সদস্য আছে তেমন নয়, এমনও অনেক পরিবার আছে যেখানে 2-3 জন সদস্য আছে, তিনি কি কাজ করেন তার পাশে রাইট সাইন মানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে দেখুন 4 নম্বরে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তারপর একটু নিচের দিকে দেখুন, পরিবারের প্রধান মানে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি শিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিতর পাশে টিক চিহ্ন, আর অশিক্ষিত হলে অশিক্ষিতর পাশে টিক চিহ্ন। আর তিনি যদি শিক্ষিত হন তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে, দেখুন এখানে পাশে লেখা আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে একটা পরিবারে যতজন প্রাপ্তবয়স্ক শিক্ষিত আছে, শিক্ষিত সদস্য আছে, সকলেরই যতদূর শিক্ষিত, যদি অশিক্ষিত হয় তাহলে কোনো প্রমাণের দরকার নেই, যদি শিক্ষিত হয় তাহলে তার ডকুমেন্টস এখানে জমা করতে হবে, আর তিনি কতদূর শিক্ষিত সেটাও কিন্তু সাইডে লিখতে হবে। তো একটা পরিবারে একাধিক সদস্য থাকতে পারে, 1 জন, 3 জন, 4 জন, তো যতজন আছে তার এখানে সার্টিফিকেট জমা দিতে হবে, আর তিনি কতটা শিক্ষিত সেটাও সাইডে লিখে দিতে হবে। ওকে, তারপরে একটু নিচের দিকে দেখুন, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় না। আর যদি হ্যাঁ হয়, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর এখানে চাওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে, যদি নথি থাকে জমা দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় না এর পাশে টিক চিহ্ন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর, যিনি এখানে পেনশনভোগী তার সদস্য নম্বর, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, মানে পেনশন স্লিপ জমা দিতে হবে। আচ্ছা, তারপরে একটু নিচের দিকে দেখুন 7 নম্বরে দেখুন, কোন সদস্য জিএসটি অধীনে নিবদ্ধ আছেন, মানে কোন সদস্য কি জিএসটি দেয়, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে একটা পরিবারের মোট বার্ষিক আয় যেটা, সেই অঙ্কটা এখানে লিখতে বলেছে, টাকার পরিমাণটা লিখতে বলেছে, টাকার পরিমাণটা লিখে দেবেন। তারপরে দেখুন সিএ তে আবেদনের বর্তমান অবস্থা, যদি আপনি সিএ তে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে কোন পরিস্থিতিতে আছে সেটাতে আপনি রাইট সাইন টিক করবেন, মানে ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় হ্যাঁ, সার্টিফিকেট নম্বর সমস্ত কিছু এখানে দিতে হবে। তো এখানে সদস্য ফ্যামিলিতে যতজন আছে তো সকলেরই চেয়েছে এই প্রত্যেকটা সদস্যরই প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটা এখানে দিতে হবে, আর যদি ইস্যু করা হয়েছে তবুও এখানে হ্যাঁ যদি হয় তাহলে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। এখানে যতজন একটা পরিবারের যতজন সদস্য আছে সকলেরই কিন্তু দিতে হবে। তারপরে দেখুন একটু নিচের দিকে, এটাই আর বিশেষ তেমন কোনো কিছু নেই, একটু নিচের দিকে চলে যাই। আচ্ছা, তারপরে দেখুন অন্যান্য, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থাকে বা আরো যে সমস্ত কার্ড, শিল্প কার্ড বা ধরুন মৎস্যজীবী কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যদি এগুলো থেকে থাকে
তাহলে পরিবারের প্রধানের নম্বর, তার আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা, আর যিনি প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। তো বিবরণ দিতে হবে। তারপরে নিচে দেখুন সদস্য নম্বর 1, তার আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে। যদি আরো সদস্য থাকে, একটা পরিবারে ধরুন একাধিক সদস্য থাকে, 1, 2, 3 করে অনেকগুলো সদস্য থাকে, তো যতজন সদস্য আছে সকলেরই আইডি নম্বর, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা, আর এখানে সদস্য নম্বর, এইভাবে 1, 2 করে দিতে হবে সদস্য নম্বর। ওকে, তারপরে একটু নিচের দিকে দেখুন, যদি এসআইআর এ 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এসআইআর আপনার নাম না থাকে তাহলে প্রযোজ্য নয়, পরিবারের প্রধান প্রযোজ্য নয়, হ্যাঁ কিংবা না। যদি না হয় না, আর যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটি এখানে চেয়েছে। ঠিক সেম প্রসেসেই প্রযোজ্য যদি নয় তাহলে টিক চিহ্ন দেবেন, আর যদি না হয় না, আর যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণটি এখানে দেবেন। তো সেরকম একটা পরিবারের যতজন সদস্য আছে সকলেরই কিন্তু এখানে দিতে হবে। তো আর বিশেষ কিছু নেই, একটা পরিবারে যতজন সদস্য আছে সকলকেই এখানে লিখতে হবে। তো তারপরে একটু নিচের দিকে চলে যাই। তারপর দেখুন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত। তো এখানে কি বলা হয়েছে দেখুন, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার কিন্তু এখানে শিশুর বিবরণ চেয়েছে। তো এখানে সদস্য নম্বর, মানে শিশু যদি একটার বেশি হয়, একটা, দুটো, তিনটে, যতজন শিশু আছে সেই শিশুর সদস্য সংখ্যা, মানে শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, তার ধরন, তিনি কি সরকারি স্কুলে পড়েন নাকি বেসরকারি নাকি স্বীকৃত মাদ্রাসা নাকি অন্যান্য, যেটা হবে সেটাতে এখানে টিক মার্ক দেবেন। তারপরে দেখুন বিদ্যালয়ের ধরন, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন। মানে আপনি যদি অন্যান্য কোনো স্কুলে দেন, তো হোম স্কুল, বিভিন্ন ধরনের ওপেনিয়ান স্কুল, যদি কোনো অন্য স্কুলে থাকে শিশু, আপনার শিশু, সেটা এখানে বিবরণটা চেয়েছে। তারপর যদি একের বেশি, বললাম তো একের বেশি যদি শিশু থাকে আপনার পরিবারে, তো তারও এখানে নাম দিতে হবে, তার এখানে স্কুলের নাম, তার শ্রেণী, বিদ্যালয়ের নাম, সমস্ত কিছু এখানে দিতে হবে। সে কোন স্কুলে পড়াশোনা করে, সরকারি না বেসরকারি, সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। তারপরে একটু নিচের দিকে দেখুন শিশুটির টিকাকরণের বর্তমান অবস্থা। তো এখানে শিশুর টিকা হয়েছে কিনা বা বর্তমানে কি অবস্থায় আছে, হ্যাঁ টিকা শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর টিকাকরণ হয়নি তাহলে এখানে টিকাকরণ হয়নি ওখানে টিক দেবেন। তো শিশুর সদস্য 2 সেম প্রসেস, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দেবেন, আর যদি হয়নি তাহলে নাতে টিক দেবেন। শিশু নাম্বার 3, 4 এরকম ভাবে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়া হয়েছে তার তারিখটা দিতে হবে। টিকা নেওয়ার যে শেষ তারিখ সেটা এখানে দিতে হবে। তো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পান পরিবারের প্রধান তাহলে হ্যাঁ, আর যদি না হয় না। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পটির নাম এখানে লিখতে বলেছে। আর আপনি কি এই প্রকল্পটি থেকে নিজে থেকে বের হয়ে যেতে চান? যদি হ্যাঁ হয় তাহলে টিক মার্ক দেবেন, আর যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে। ওকে, তারপরে দেখুন ঠিক সেম ভাবেই এখানে বিভাগ লেখা আছে, বিকল্প ইনপুট নির্দেশনা নাম্বার 1, 2, 3, 4, 5 করে দেওয়া আছে। প্রত্যাহার করতে চান? যদি হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ দেবেন, আর প্রকল্পের নাম দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা এই কাজটি করে নেবেন। আর বিশেষ কিছু এখানে কিন্তু নেই, পরপর এইভাবেই কিন্তু আপনি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কি কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনি কি এই প্রকল্প নিজে থেকে প্রত্যাহার করতে চান, সেটাও এখানে যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর যদি না হয় কোনো কিছু করার দরকার নেই। তো আগের মতোই সেম প্রসেসে ধরুন একটা পরিবারে 3 জন, 4 জন, 5 জন সদস্য থাকতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সদস্যই কিন্তু এখানে হ্যাঁ কিংবা না করতে হবে, প্রকল্পের নাম লিখতে হবে। আর আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, সেখানে হ্যাঁ দিতে হবে। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা সদস্য যদি একটা ফর্মে ফিল আপ করতে চান করতে পারেন, আর যদি একজন হন তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি এই যে ফর্ম ফিল আপটা সেটা আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি। এবারে সব শেষে দেখুন বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃপক্ষ পূরণীয়। তো এখানে দেখুন আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী আমি কিন্তু এখানে দিচ্ছি। তো সম্মত এখানে রাইট টিক মার্ক দিতে হবে, রাইট সাইন করতে হবে। এই ফর্মটি অবশ্যই যাচাইযোগ্য। তো একটু নিচের দিকে দেখুন বিভাগ ক্ষেত্র, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা
সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। বুঝতেই পারছেন, কোনো রকম কোনো জাল বা কোনো রকম ধরুন আপনি ভুয়ো তথ্য এখানে প্রদান করতে পারবেন না। তো স্বাক্ষর এখানে সই করে দেবেন। এবার সবশেষে কি বলা হয়েছে দেখুন, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রদান। তো আমি এখানে যদি পুত্র হয় পুত্র, কন্যা হয় কন্যা, আমার গ্রাম, শহর, পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলার নাম এত দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করছি। তো আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য বেশ সঠিক পেয়েছি। তো এখানে যাবতীয় যা কিছু আপনার সার্টিফিকেট দিতে হবে জমা, তো সেগুলো দিয়ে আপনি ফর্মটা এখানে জমা করবেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি আপনারা অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, তারপর লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন, দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। এই যে অন্নপূর্ণা যোজনা চলে এসেছে, এটা কি আপনি টাচ করবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা আপনি যখনই টাচ করবেন এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে। তো দেখুন এখানে লেখা আছে ডাউনলোড, বাংলায় যদি আপনি ডাউনলোড করতে চান, ইংলিশে বা হিন্দিতে, দেখুন এখানে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই পুরো ফর্মটি ফিল আপ করে দেখালাম। কোথায় কি লিখবেন, কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, সমস্ত কিছু পার্ট পার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এরপরেও যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থেকে থাকে বা কোনো জায়গায় কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আচ্ছা, এবারে আপনাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন যে আমরা তো ফর্মটা ফিল আপ করলাম, এবার জমা কোথায় দেব। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনি যদি শহর অঞ্চলে বাস করেন তো সেই ক্ষেত্রে আপনার পৌরসভা ওয়ার্ডে আপনি জমা করতে পারেন। আর যদি আপনি গ্রাম অঞ্চলে বাস করেন তাহলে আপনার যে ব্লক আছে সেইখানে আপনি গিয়ে জমা করতে পারেন। আশা করছি ওইখানে আপনার ফর্মটা জমা নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।